তো আমরা যেহেতু গত 2 দিন 2টা টেন্স শিখে ফেললাম, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। আজকে থার্ড ডে, টপিক ফিউচার টেন্স। অ্যাকচুয়ালি ফিউচার টেন্সটা কম্পারেটিভলি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের থেকে আমাদের খুব কম দরকার পড়ে। এটা খুবই কম আমাদের মানে কাজ করা হয় এটা নিয়ে, খুবই কম ওই দুইটা থেকে। তারপরও কিছু বেসিক স্ট্রাকচার বা বিষয়ে আমাদের জানা দরকার। ফিউচার টেন্সের আমাদের আসলে ফিউচার টেন্সটা কী বা কেন এটা তো আপনারা বুঝেনি, যে ফিউচার টেন্সটা হলো ফিউচার অর্থাৎ ভবিষ্যতের বিষয়। অল টাইপস অফ ইনসিডেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ ফিউচার টাইম, মানে ভবিষ্যৎ সময়কে নিয়ে। অবশ্যই প্রেজেন্ট মানে বর্তমানেরও না, পাস্ট অতীতেরও না, ভবিষ্যতের কোনো বিষয় বা সময় নিয়ে আমরা আলোচনা করব। সো যেহেতু আমরা জানি যে টাইপস অফ টেন্স বা টেন্সেস আর অফ 3 টাইপস, টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো আজকে এই আমাদের ফিউচারটা নিয়েই টোটাল আলোচনার বিষয়। সেমভাবে আমরা যেহেতু দেখে এসেছি অলরেডি প্রেজেন্ট এবং পাস্টের 4টা, তো সেমভাবে ফিউচারেরও 4টা: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার যেহেতু বললাম ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সবগুলির ক্ষেত্রেই এগুলি তেমনিভাবে। সো এটা দাঁড়ায় ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, 4টা। তো টাইপস অফ টেন্সেস, আমি এই জিনিসটা খুব ইম্পর্টেন্স দেই সবাইকে। এই জিনিসটা আমি মনে করি যে স্ক্রিন শট নিয়ে এটা কম্পিউটারের অলওয়েজ সামনে রাখার জন্য, যে এইখানে একটা বিষয় আমি প্রত্যেক টেন্সেই বোঝাতে গিয়ে প্রথমেই বলি, সেটা যেহেতু আজকের ফিউচারে আলোচনা করব, তারপরে এই কম্পেয়ার করতেছি এই দুইটার সঙ্গে। যে আমি আগেও বলেছি অলরেডি যে এই যে জোড় সংখ্যার টেন্সগুলি 2, 4, 6, 8, 10, 12, অর্থাৎ এই জোড় সংখ্যারগুলি কিন্তু সবসময় প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। সো আজকে যেমন 10 নাম্বারে আমাদের জোড় সংখ্যার টেন্স নাম্বার 10, যেহেতু জোড় সংখ্যায় ফিউচার কন্টিনিউয়াসেও আইএনজি যোগ হবে অক্সিলারি ভার্বের পর প্রিন্সিপাল ভার্বের সঙ্গে, তেমনিভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসেও প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। আর যেহেতু নাম্বার 11-এ ফিউচার পারফেক্ট, অর্থাৎ ফিউচারের 3 নাম্বার, এটা হচ্ছে ফিউচারের 3 নাম্বার, তাই প্রিন্সিপাল ভার্বেরও 3 নাম্বারটা এখানে বসবে অক্সিলারি ভার্বের পর। আর ফিউচার ইনডিফিনিটে সবসময় প্রেজেন্ট ভার্বের প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে অক্সিলারি ভার্বের পর। তো এই 4টা টেন্সের মধ্যে আমি যেমন এক্সাম্পল স্বরূপ বলতে পারি, আমি আজকে এখানে দিয়েছি এইভাবে নিচের দিকে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, আর এই উপরের দিকে হেডিংটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। সো ইনডিফিনিটে আই রাইট অ্যান ইমেল, আর আরেকটা সেকেন্ড এক্সাম্পল হি রাইটস অ্যান ইমেল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা যখন ফিউচার ইনডিফিনিট করব, ফিউচার ইনডিফিনিট, এই যে এটা পাস্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট। আই রাইট অ্যান ইমেল, বাট ফিউচার ইনডিফিনিট আই শ্যাল রাইট অ্যান ইমেল। শুধুমাত্র এখানে কি যোগ হলো? শ্যাল যোগ হয়েছে স্যার। হ্যাঁ, গুড। শ্যাল, শুধুমাত্র শ্যাল যোগ হয়েছে। সো তেমনিভাবে হি রাইটস অ্যান ইমেল, বাট ফিউচার ইনডিফিনিটে হি উইল রাইট অ্যান ইমেল, এখানে হি এর পরে যোগ হয়েছে উইল। তো এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন আমরা কোনো অক্সিলারি ভার্ব কিন্তু এখানে মেইন সেন্টেন্সে ইউজ করি নাই, কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিটে একটা শ্যাল এবং পরেরটা হি এর সঙ্গে উইল, অর্থাৎ 2টা অক্সিলারি ভার্ব আমরা এখানে অ্যাড করলাম। তো এই হলো বিষয় যে আমরা ফিউচার ইনডিফিনিটে শ্যাল এবং উইল ইউজ করব। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই অ্যাম রাইটিং অ্যান ইমেল, হি ইজ রাইটিং অ্যান ইমেল, দে আর রাইটিং অ্যান ইমেল, এখানে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর সেমভাবে বাকি অংশে ভার্বের সঙ্গে আইএনজি এবং অবজেক্ট, ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট, এই 3টাতেই আছে। সেমভাবে আমাদের এখানে এই শ্যাল আর উইল ছিল ইনডিফিনিটে, কন্টিনিউয়াসে হবে শ্যাল বি এবং উইল বি। এটা আসলে আমি ওভারঅল একসঙ্গে ফিউচারটাকে একসঙ্গে একটা পেজের মাধ্যমে ডিসক্রাইব করতেছি, যাতে আগে বেসিক ধারণাটা নিয়ে আমরা ডিটেলসে যাব। তো এখানে উইল বি, শ্যাল আর উইলের পরে কন্টিনিউয়াসে শ্যাল বি, উইল বি, বি অর্থাৎ এখানে শুধুমাত্র বি যোগ হয়েছে এবং প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি, কারণ আমি বলেছি কন্টিনিউয়াসে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি হবে। সো শ্যাল বি এবং উইল বি থাকলে
কন্টিনিউয়াসে, তো এখানে কন্টিনিউয়াসে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তেমনিভাবে পারফেক্টে আমরা জানি যে আই হ্যাভ রিটেন অ্যান ইমেল, হি হ্যাজ রিটেন অ্যান ইমেল। সো এখানে হ্যাভ এবং হ্যাজ ছিল, আর পাস্ট পারফেক্টে ছিল শুধু হ্যাঁ, কিন্তু ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে যে শ্যাল এবং উইল, তারপরে বি এখানে হচ্ছে কন্টিনিউয়াসে, আর পারফেক্টের ক্ষেত্রে শুধু হ্যাভ যোগ হবে, শ্যালের পরেও হ্যাভ, উইলের পরেও হ্যাভ। কি এবং প্রিন্সিপাল ভার্বের আমি বলেছি যে এটা যেহেতু 3 নাম্বার টেন্স পারফেক্ট, সো এটার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, রাইট, রোড, রিটেন। তেমনিভাবে আমরা 4 নম্বরে পারফেক্ট কন্টিনিউয়াসে যদি যাই, যে আই হ্যাভ বিন রাইটিং অ্যান ইমেল ফর হাফ অ্যান আওয়ার। সো এখানে হ্যাভ বিন, এখানে আছে হ্যাভ বিন, যেহেতু হ্যাভ বিন তাই তার ভার্বের সাথে আইএনজি, আর হ্যাজ বিন এখানে তার ভার্বের সাথে সঙ্গে আইএনজি। তেমনিভাবে এখানে থাকবে শ্যাল হ্যাভ এবং বিন যোগ হবে। এখানে ছিল শ্যাল হ্যাভ আর এখানে বিনটা যোগ হলো, যেমন এখানে আই হ্যাভ বিন যোগ হয়েছে। সো এখানে যেহেতু পারফেক্টে ছিল শ্যাল হ্যাভ, সঙ্গে যোগ হয়েছে বিন, শ্যাল হ্যাভ বিন, অর্থাৎ অক্সিলারি ভার্বের এখানে 3টা অংশ আছে, 3টা অংশ। তেমনিভাবে উইল হ্যাভ বিন 3টা অংশ, অর্থাৎ উইল হ্যাভ আর শ্যাল হ্যাভের সঙ্গে বিন যোগ হবে, আর প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি অ্যান ইমেল। সো যেহেতু এটা কন্টিনিউয়াস তাই আমরা লিখতে পারি ফর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা ধরে লিখতেছে। হি উইল হ্যাভ বি লিখতে থাকবে, আধা ঘন্টা ধরে সেই ইমেল লিখতে থাকবে। হি উইল হ্যাভ বিন রাইটিং অ্যান ইমেল, সে লিখতে থাকবে সিন্স মর্নিং, সকাল পর্যন্ত। সো সকাল পর্যন্ত সে এই ইমেল লিখতে থাকবে। এখানে যদি আমরা দেখাই যে অলরেডি আমি বলেছি যে কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের নির্দিষ্ট একটা টাইম থাকবে, ফর এবং সিন্স এরপরে একটা টাইম থাকবে, তখন তাহলে আমরা এটা পারফেক্ট কন্টিনিউয়াসে ইউজ করতে পারবো, হোক সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অবশ্যই সেটা কোনো নির্দিষ্ট টাইম ধরে চলমান একটি ঘটনা। বর্তমান হলে করতেছি এতক্ষণ ধরে, অতীতের হলে এতক্ষণ ধরে করতেছিলাম, আর ভবিষ্যতের হলে এতক্ষণ ধরে করতে থাকবো। এই হলো বিষয়। আমাদের বেসিক আলোচনার পরে প্রথম টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট হচ্ছে যে সাধারণভাবে ভবিষ্যতে একটা কাজ করব, কোনো চলমান না অথবা কতক্ষণ ধরে করব সেটাও না, জাস্ট সাধারণভাবে ভবিষ্যতে করব, এরকম কাজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে আইডেন্টিফাই করি। তো সেই ক্ষেত্রে অলরেডি আমি বললাম যে সাবজেক্ট থাকবে অক্সিলারি ভার্ব শ্যাল আর উইল, এবং প্রিন্সিপাল ভার্বের সঙ্গে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম PV1 মানে প্রেজেন্ট ফর্ম বসবে সব সময়, তারপরে অবজেক্ট। ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতেছি যে উই শ্যাল মিট ইউ টুমোরো, আগামীকাল তোমার সাথে সাক্ষাৎ করব। সো আগামীকাল তোমার সাথে আমরা সাক্ষাৎ করব, এখানে যেহেতু আমরা আগামীকাল এটা করব তাই এটা ফিউচার ইনডিফিনিট হবে, তাই এখানে হচ্ছে শ্যাল, এবং শ্যালের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম, শ্যাল বা উইলের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, MEET এটা প্রেজেন্ট ফর্ম। যদি MET একটা দিতাম তাহলে এটা হতো পাস্ট ফর্ম। সো দে উইল পারচেজ দ্য কোর্স অন ফাইবার মাস্টারি, তারা ফাইবার মাস্টারির উপরে একটি কোর্স কিনবে। সো এখানে যেহেতু তারা একটি কোর্স কিনবে তাই ফিউচার ইনডিফিনিট উইল পারচেজ, উইল এখানে ফিউচার ইনডিফিনিট নর্মালি। ওকে, এখন যদি আমরা এটা ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ করার জন্য আমাদের আপনারা জানেন যে অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটা সাবজেক্টের সামনে বসাতে হবে। সো এখানে ছিল অক্সিলারি ভার্ব শ্যাল এবং পরেরটায় ছিল উইল, আমরা জাস্ট অক্সিলারি ভার্বটা সামনে বসিয়ে দিলাম। তেমনিভাবে পরেরটা অক্সিলারি ভার্ব ছিল উইল, আমরা সাবজেক্টের পূর্বে বসিয়ে দিলাম যে শ্যাল উই মিট ইউ টুমরো, আমরা কি আগামীকাল তোমার সাথে সাক্ষাৎ করব। উইল দে পারচেজ দ্য কোর্স অন ফাইবার মাস্টারি, তারা কি ফাইবার মাস্টারির উপরে কোর্স কিনবে। সো শ্যাল উইল আমরা সাবজেক্টের পূর্বে বসালেই সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। এরপর যদি আমরা নেগেটিভ করি, তো
তাহলে আমাদেরকে করতে হবে সেই শ্যাল এবং উইল যে অক্সিলারি ভার্ব আছে তারপরে শুধুমাত্র নট বসালেই নেগেটিভ। সো উই শ্যাল নট মিট ইউ টুমোরো, আগামীকাল সাক্ষাৎ করব না। হাসান উইল নট পারচেজ দ্য কোর্স অন ফাইবার মাস্টারি, হাসান ফাইবার মাস্টারির উপরে কোর্স কিনবে না। এই হলো নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ শ্যাল এবং উইলের পর নট বসাবো। নটটাকে আমরা সংক্ষেপে লিখলে কিভাবে হয় সেটা পরের এক্সাম্পলে আমি দেখাবো, এখানে দেখাচ্ছি। যেমন আমি যদি এবার নেগেটিভ ইন্টারোগেটিভ করি যে আমরা কি এটা করব না, শ্যাল উই নট মিট ইউ টুমোরো, আগামীকাল কি আমরা তোমার সাথে সাক্ষাৎ করব না, তাহলে কিন্তু সাবজেক্টের আগে শ্যাল এবং পরে নট। অক্সিলারি যদি আমরা ইন্টারোগেটিভ করি অবশ্যই অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসবে আর পরে নট বসবে যদি সেই সাবজেক্টটা প্রোনাউন হয়। যেহেতু এখানে উই প্রোনাউন, তাই এর পরে নট। তেমনিভাবে আমরা যদি আসলে শ্যাল এবং নট আলাদা আলাদা না লিখে একসঙ্গে লিখি, যেমন শ্যান্ট, তাহলে কিন্তু পরে আমাদের নট দিতে হচ্ছে না। শ্যান্ট উই মিট ইউ টুমোরো, আগামীকাল কি সাক্ষাৎ করব না। এক্ষেত্রে আমরা যেমন লিখেছিলাম ডু নটকে সংক্ষেপে লিখলে দাঁড়ায় ডু এন অ্যাপোস্ট্রফি টি, টন্ট। বাট আমরা কিন্তু শ্যালের ক্ষেত্রে SHALL এন অ্যাপোস্ট্রফি টি এটা দিলে হবে না, আমাদের এইটাকে করতে হবে, এটা না করে করতে হবে SHALL দুইটা বাদ দিয়ে এন অ্যাপোস্ট্রফি টি, শ্যান্ট। একসঙ্গে লেখার জন্য এইভাবে লিখতে হবে, L রাখা যাবে না, এটা নিয়ম। সো আমরা সংক্ষেপে লিখতে গেলে SHANT, শ্যান্ট উই মেট ইউ টুমোরো, আগামীকাল কি তোমাদের সাথে আমরা সাক্ষাৎ করব না, এভাবে। সো সেমভাবে আমি যদি পরের এক্সাম্পলে আসি, হাসান উইল নট পারচেজ দ্য কোর্স অন ফাইবার মাস্টারি, সে হাসান এটা মাস্টারির উপরে কোর্স কিনবে না। এটা যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে কিন্তু আমরা যদি আলাদাভাবে করি, এখানে আলাদাভাবে যদি আমরা এটা নেগেটিভ কিন্তু অলরেডি আমি করে দিয়েছি। যদি আমরা এখন নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে আমরা কি করব, উইলটাকে সামনে আনবো। উইলটাকে সামনে এনে উইল হাসান নট, এই নটটা কিন্তু তখন আর পরে থাকবে না, সামনে চলে আসবে। এখানে কিন্তু পরে ছিল উইর পরে নট, বাট হাসানের আগে নটটা চলে আসবে। এর কারণ হচ্ছে হাসান নাউন, আমরা যখন কোনো নট ব্যবহার করব অবশ্যই এই নটটা নাউনের পূর্বে ব্যবহার করব আর প্রোনাউনের পরে ব্যবহার করব। যেমন এখানে উই প্রোনাউন পরে নট, কিন্তু যদি আমরা একসঙ্গে লিখি তাহলে আর আগে পরে বিষয়টা থাকছে না, একসঙ্গে ওন্ট। যেমন আমি শ্যালের ক্ষেত্রে বললাম, তেমনি উইলের ক্ষেত্রে আমরা যদি এইভাবে লিখি উইল তারপরে এন অ্যাপোস্ট্রফি টি, এটা ভুল হবে। কারেক্ট হচ্ছে WON অ্যাপোস্ট্রফি টি, ওন্ট। উইলের সঙ্গে নট যোগ করলে সংক্ষেপে ওন্ট দাঁড়ায়। সো এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ওন্ট হাসান পারচেজ দ্য কোর্স অন ফাইবার মাস্টারি, এটাই। তো এইটুকু হলো মূল বিষয়বস্তু। এরপর আমরা ডিটেলস আলোচনা আসব। আমরা এতক্ষণ দেখলাম যে আই শ্যাল ডু ইট, আমি এটা করব। ইউ উইল নেভার গো দেয়ার, তুমি কখনো সেখানে যাবে না। সো আমরা দেখতেছি যে আইয়ের সঙ্গে শ্যাল অথবা উইর সঙ্গে শ্যাল ব্যবহার করতেছি। আর ইউ যত রকম সেকেন্ড পারসন এবং থার্ড পারসন আছে, যেমন ইউ সেকেন্ড পারসন, থার্ড পারসন হচ্ছে অবলিক দিয়ে লিখতেছি দে অথবা হি অথবা শি, এগুলি থার্ড পারসন। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল। এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিটের রুল যে ফার্স্ট পারসনে শ্যাল এবং সেকেন্ড থার্ড পারসনে উইল ব্যবহার করব, এটা নর্মাল রুল। কিন্তু আমরা যদি ফার্স্ট পারসনে আমরা যদি উইল ব্যবহার করি, শ্যাল ব্যবহার না করে, তাহলে বিষয়টা দাঁড়াবে যে আমরা একটি কনফার্ম মানে অবশ্যই করব এই অর্থে ব্যবহার হয়। যেমন উই অর আই উইল ডু ইট, আমরা অবশ্যই এটা করব। কখন? যখন আমরা আই বা উইল ব্যবহার করব, আই বা উই ব্যবহার করব তার সঙ্গে উইল, অর্থাৎ আমরা উইল ব্যবহার করব শ্যাল না ব্যবহার করে আই বা উইলের সঙ্গে।
যেহেতু আই বা উইল ফার্স্ট পারসন, তার সঙ্গে শ্যাল ব্যবহার করার কথা ছিল, বাট আমরা উইল ব্যবহার করতেছি। সো এখানে আমরা বুঝাচ্ছি যে কনফার্ম এই কাজটা আমরা করবই, উই উইল ডু ইট, আমরা অবশ্যই এটি করব, এটা বোঝায়। যদিও আধুনিক ইংলিশে, মডার্ন ইংলিশে আমরা শ্যালের ব্যবহার একদমই কম। আমরা সাধারণত সব ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সকল পার্সনের সাধারণত এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম পিপুল আর ইউজিং উইল। তারপরও তারপরেও আসলে অতীতের যে বিষয়টা মানে ইন দ্য প্রিভিয়াস টাইম আমরা এভাবেই বিষয়টা ইউজ করতাম, যে আমরা যদি অবশ্যই কাজটি করব তখন আমরা ফার্স্ট পার্সনে শ্যাল ব্যবহার না করে আমরা উইল ব্যবহার করব, আর সেকেন্ড পার্সনে উইল ব্যবহার না করে আমরা ব্যবহার করব শ্যাল। কখন? যখন অবশ্যই কাজটি করব বুঝায়। এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার, ক্লিয়ার। ওকে, ফাইন। তো এরপরে আমি সবসময় কিছু স্পেসিফিক ওয়ার্ড লিস্ট দিয়ে থাকি যে এই ওয়ার্ডগুলি এই টেন্সে ব্যবহার হয়। ফর এক্সাম্পল, অ্যাজিউম, বি অ্যাফ্রেড, বি ফিল, শিওর, বিলিভ, ডাউট, এক্সপেক্ট, হোপ, সারপোজ, থিঙ্ক, ওয়ান্ডার, পারহ্যাপস মানে সম্ভবত, পসিবল মানে সম্ভাব্য, প্রবাবলিও মানেও সম্ভাব্য, শিওর, নেক্সটের সঙ্গে নেক্সট ডে, নেক্সট নাইট, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট সেঞ্চুরি, নেক্সট মর্নিং, নেক্সট ইভিনিং, এইভাবে নেক্সটের সঙ্গে যে কোনো সময়, এগুলি যদি আমরা কোনো সেন্টেন্সে পাই অথবা এই ওয়ার্ডগুলি যদি কোনো সেন্টেন্সে ইউজ করি, তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে ফিউচার ইনডিফিনিটে ব্যবহার করব বা ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারে লিখব। ফর এক্সাম্পল, হি উইল কাম ব্যাক, হি উইল কাম ব্যাক টুমোরো, TOMORROW। এখানে কি টুমোরো আছে? টুমোরো না, অ্যাড করে দেই, TOMORROW, টুমোরো। হ্যাঁ, এই আই এম শিওর হি উইল কাম, এই যে শিওর, আই এম শিওর হি উইল কাম, হ্যাঁ আমি নিশ্চিত। তারপরে তাহলে আমরা কি লিখবো? অবশ্যই ফিউচার ইনডিফিনিটি লিখবো, হি উইল কাম, সে আসবে। যদি আমি এই শিওর আমরা যদি ইউজ করি, অবশ্যই আমাদের বুঝতে হবে আমাদের পরের সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিটে ব্যবহার করতে হবে, ফিউচার ইনডিফিনিটে স্ট্রাকচারটা লিখতে হবে। আই সাপোজ দে উইল সেল দেয়ার হাউস। সো এইখানে এই সাপোজ শব্দটার কারণে আমরা এই পরের অংশে আমরা ফিউচার ইনডিফিনিট ব্যবহার করব। দ্যাটস ক্লিয়ার? ওকে, নেক্সট নাম্বার 7 আইটেমে থাকতেছে ফিউচার হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ফিউচার হ্যাবিচুয়াল মানে অভ্যাসগত, হ্যাঁ, অ্যাকশন মানে কার্যাবলী। সো এখানে স্প্রিং উইল কাম এগেইন, এটা একটা ফিউচার হ্যাবিচুয়াল, ভবিষ্যতের কোনো অভ্যাসগত বিষয়। বসন্ত আবার আসবে, সো বসন্ত আবার আসবে, এটা একটা ফিউচার হ্যাবিচুয়াল ফ্যাক্ট। সো এখানে আমরা ফিউচার ইনডিফিনিট মানে আমরা কখন ফিউচার ইনডিফিনিট ব্যবহার করব, এটা হলো বুঝার বিষয়। কিভাবে ব্যবহার করব এটা অলরেডি আপনারা বুঝে গেছেন যে আমরা ফিউচার ইনডিফিনিট কিভাবে ব্যবহার করব, হাউ টু ইউজ অর হাউ টু মেক ফিউচার ইনডিফিনিট সেন্টেন্স। বাট হোয়েন উই হ্যাভ টু মেক অর ক্রিয়েট ফিউচার ইনডিফিনিট, এই যে ফিউচার হ্যাবিচুয়াল অ্যাকশন থাকলে আমরা ফিউচার ইনডিফিনিট ব্যবহার করব। বার্ডস উইল বিল্ড নেস্ট, পাখিরা বাসা বুনবে, বাসা তৈরি করবে। সো এটা একটা ফিউচার হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অ্যাকশন। সো এই ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট ব্যবহার করব। নেক্সট নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাজ এ ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমি বর্তমানে কোনো কাজ করতেছি, বুঝালে ফিউচার কন্টিনিউয়াস হয়। তেমনিভাবে যেমন আমি এখন যদি বলি আমি আগামী মাসে আমার বাড়িতে যাচ্ছি, তাহলে কি বোঝাচ্ছে? যে আসলে কি এটা কি ফিউচার বোঝাচ্ছে না? যে আমি আগামী মাসে যাচ্ছি, আসলে এই অ্যাকশন বা এই কাজটা কি বর্তমানে এই মাত্র এখনই কি আমি করতেছি না, এটা আমি আগামী মাসে বাড়িতে যাচ্ছি। এই ধরনের কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াসকেও আমরা ফিউচার ইনডিফিনিটে লিখতে পারি। সেটা কিভাবে? গোয়িং টু ফর্ম ইউজ করে, অর্থাৎ গোয়িং টু ফর্মটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে
ফিউচার ইনডিফিনিটকে ফিউচার কন্টিনিউয়াসের মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে আমরা ফিউচার ইনডিফিনিট প্রকাশ করি। যেমন আই অ্যাম গোয়িং টু রাইট এ লেটার টুমোরো, আমি আগামীকাল একটা চিঠি লিখতে যাচ্ছি। অর্থাৎ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসেও ফিউচার ইনডিফিনিট এক্সপ্রেস করতে পারি। হি ইজ গোয়িং টু রেইন, ইটস গোয়িং টু রেইন সুন, শীঘ্রই বৃষ্টি হতে যাচ্ছে। দ্য ওয়ার্ক ইজ গোয়িং টু বি মোর ডিফিকাল্ট, কাজটি কঠিন হতে যাচ্ছে। আই এম গোয়িং টু স্পেন্ড মাই হলিডে অ্যাট হোম, আমি আমার হলিডে বাড়িতে কাটাতে যাচ্ছি। আর ইউ গোয়িং টু লার্ন অ্যারাবিক, তুমি কি অ্যারাবিক শিখতে যাচ্ছ? আই এম গোয়িং টু টেল ইউ স্টোরি, আমি তোমাকে একটি গল্প বলতে যাচ্ছি। শি ইজ গোয়িং টু হ্যাভ এ বেবি, সে একটি বেবি জন্মদান করতে যাচ্ছে। সো এই যে এই ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস, all examples are here the structure of present continuous, but the action is saying about future indefinite, আচ্ছা কেউ একজন, আমি এটা যেটা বুঝিয়ে বললাম এটা কেউ একজন একটু আমাকে একটু বলেন আর কি সংক্ষেপে। আমি বলতেছিলাম এখানে যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখেও ফিউচার ইনডিফিনিট এক্সপ্রেস করতে পারি, এই বিষয়টা বলছিলেন যে এটা দেখতে স্ট্রাকচারটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো হলেও আর কি এটা অ্যাকশন দেখাবে আর কি ফিউচার ইনডিফিনাইট এর মতো। ইয়েস গুড, দ্যাটস গুড। এটাই অর্থ প্রকাশ করবে যেটা সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইটের। আচ্ছা গুড, এই তো বুঝতে পারছেন, থ্যাংক ইউ। সো এইটাই বলতে চাচ্ছি যে ফিউচার ইনডিফিনিটে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও কিন্তু বোঝাতে পারি, এটাই হলো এখানকার মূল বিষয় এই 8 নাম্বারে। ওকে, লেটস গো টু নাম্বার 9, সেন্টেন্স প্যাটার্ন ইনভলভিং প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট এই দুইটা সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আমরা এখন একটু কাজ করব। যে এটা ইফ হবে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, মানে এখানে আমাদের 3টা পার্ট আছে। ইফ মানে যদি, তারপরে প্রেজেন্ট, তারপরে ফিউচার। অর্থাৎ প্রেজেন্ট বলতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাচ্ছি, ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। তাহলে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, এখন আমাদের বোঝার বিষয় এইটা যে কয়টা অংশ আছে? 3টা। কেন আমি এটা এখানে আলোচনায় নিয়ে আসলাম? কারণ হচ্ছে এখানে ফিউচার ইনডিফিনিট আছে, এই কারণেই ফিউচার ইনডিফিনিট, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, এই প্লাসটাতে আসলে এখানে প্লাস আছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা কমা ইউজ করব মূল এক্সাম্পলে গেলে। তারপরে এখানে প্লাস দিয়ে রাখলাম যে 3টা বিষয়। যেমন ফর এক্সাম্পল, ইফ হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি, ইফ মানে যদি, হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি, যদি সে এক্সারসাইজ রেগুলারলি করে, প্রত্যহ এক্সারসাইজ করে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ভার্বের সঙ্গে এস বা ইএস, এখানে এস যোগ হয়েছে, টেকের সঙ্গে এস, টেক্স, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে কমা দিয়ে আমি লিখেছি হি উইল বি হেলদি, সে স্বাস্থ্যবান হবে। তাহলে সে যদি এক্সারসাইজ করে রেগুলারলি, তাহলে সে স্বাস্থ্যবান হবে। ইফ ইউ গেট আপ আর্লি, তুমি যদি খুব ভোরে উঠো, সকালে উঠো, আর্লি উঠো, ইউ উইল গেট এনাফ টাইম ফর টু স্টাডি, পড়াশোনার জন্য তুমি যথেষ্ট সময় পাবে। ইফ ইউ কাম লেট, তুমি যদি দেরিতে আসো, ইউ উইল বি মার্কড অ্যাবসেন্ট, তোমাকে অ্যাবসেন্ট হিসেবে গণনা করা হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি উইল বি হেলদি, এখানে সে স্বাস্থ্যবান হবে, এটাও ফিউচার ইনডিফিনিট। হি উইল গেট এনাফ টাইম, সে এইটাও ফিউচার ইনডিফিনিট। তারপরে হি উইল বি মার্কড অ্যাবসেন্ট, সেটাও ফিউচার ইনডিফিনিট। একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু উইল বি আছে, তারপরেরটা আছে উইল গেট, উইলের পরে গেট, অর্থাৎ উইলের পরে গেট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে উইল বি আছে, উইল বি, আমি কিন্তু প্রথমে যে এক্সাম্পলগুলি বলেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে উইল বি ফিউচার কন্টিনিউয়াস, উইল বি ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ইনডিফিনিটে কেন আমি বলতেছি উইল বি? এর কারণ হচ্ছে আসলে বিটা এখানে, উইল বির বিটা হচ্ছে এখানে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। বি মানে হওয়া, বি মানে
হওয়া, এই যে এখানে বি আছে, এখানে বি আছে, অর্থাৎ উইল তার সঙ্গে বি, বি মানে এখানে হওয়া। সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু বি এর পরে কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, অর্থাৎ বিটাই প্রিন্সিপাল ভার্ব। এখানে কিন্তু উইলের পরে গেট আছে, গেট প্রিন্সিপাল ভার্ব, সো এখানে বি নেসেসারি না। এখানে তেমনিভাবে উইলের পরে বি আছে, অর্থাৎ এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব নাই, সো এখানে আমরা বি দিয়ে সেই হওয়াকে বুঝিয়েছি প্রিন্সিপাল ভার্ব হিসেবে। সো এই তিনটাই কমার পরে এই তিনটাই ফিউচার ইনডিফিনিট। তেমনিভাবে সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ই, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে ফিউচার ইনডিফিনিট, তিনটা এক্সাম্পলেই। সো এইরকম দাঁড়াচ্ছে। এই বিষয়টার উপরে কিন্তু আমি একটা ক্লাস রেখেছি, কন্ডিশনাল সেন্টেন্স, সেটা এর পরের ক্লাসে অর্থাৎ 5 নম্বর ক্লাসে পাবেন। যে কন্ডিশনাল সেন্টেন্স আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের মনের ভাবকে এক্সপ্রেশন করার জন্য কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারগুলি জানতে হবে, তাই ওটা আলাদা ক্লাস আছে। তারপরেও প্রেজেন্ট ইনডিফিনিট বোঝানোর সময় এই বিষয়টা আমি একটু আইডিয়া দিয়ে রাখলাম, হ্যাঁ, বেসিক আইডিয়া। সো এই জিনিসটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তারপরে সেটা ফিউচার ইনডিফিনিট হবে। এখানকার মূল বিষয়ই হলো বুঝার যে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে তারপরের অংশের সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিটে লিখতে হবে। আপনার কি এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। ওকে, নেক্সট নাম্বার 10, we use this tense to talk about what we think or believe will happen in future. অর্থাৎ আমরা এই টেন্সকে এমনভাবে ব্যবহার করি টু টক অ্যাবাউট, যেই সম্পর্কে বলি, হোয়াট উই থিঙ্ক, যা আমরা চিন্তা করি, অর বিলিভ বিশ্বাস করি, উইল হ্যাপেন ইন ফিউচার, যেটা ভবিষ্যতে ঘটবে। আই থিঙ্ক পাকিস্তান উইল উইন দ্য ম্যাচ, আমি মনে করি পাকিস্তান এই ম্যাচে জিতবে। তাহলে আই থিঙ্ক আমি মনে করি। সো এই যে এই ধরনের যদি সেন্টেন্স থাকে যে আমরা এমনভাবে চিন্তা করি, থিঙ্ক, এই যে বলে দিয়েছি অলরেডি, থিঙ্ক, এমনভাবে চিন্তা করি, অর বিলিভ বিশ্বাস করি যে যে এই জিনিসটা এরকম ঘটবে, তখন সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সের স্ট্রাকচার আমরা সব সময় ফিউচার ইনডিফিনিটে লিখব। ফর এক্সাম্পল, আই এম শিওর হেলেন উইল গেট এ ফার্স্ট ক্লাস, আমি নিশ্চিত হেলেন একটি ফার্স্ট ক্লাস পাবে। সো শিওর, এটা আমি থিঙ্ক মনে করি, বিলিভ বিশ্বাস করি। সো এখানে দেখতে পাচ্ছেন হেলেন উইল গেট এ ফার্স্ট ক্লাস, এটা ফিউচার ইনডিফিনিট। ইটস রেইনিং, ইট ইজ রেইনিং, আই উইল টেক অ্যান আমব্রেলা, বৃষ্টি হচ্ছে। সো এটা আমার আমি দেখতে পাচ্ছি, থিঙ্ক, চিন্তা করতেছি, বৃষ্টি হচ্ছে। সো আই উইল টেক অ্যান আমব্রেলা, আমি একটি আমব্রেলা সঙ্গে নিব। উইথ মি বলতে পারেন, উইথ মি, আমার সঙ্গে। সো এটা ফিউচার ইনডিফিনিট। কেন ফিউচার ইনডিফিনিটই লিখবো পরের অংশে? কারণ হচ্ছে আগের সেন্টেন্সে আমি এমন একটা থিঙ্কিং বা এমন একটা বিলিভ আমি বলতেছি যেটার উপরে পরের সেন্টেন্সটা ডিপেন্ড করতেছে কিভাবে আমরা ফিউচার ইনডিফিনিট, কেন আমরা ফিউচার ইনডিফিনিট করব। ফর এক্সাম্পল, নেক্সট সেন্টেন্স, মিস্টার হাসান ইজ ভেরি বিজি অ্যাট দিস মোমেন্ট, মিস্টার হাসান এই মুহূর্তে খুবই ব্যস্ত। অলরাইট, আই উইল ওয়েট, ওকে ঠিক আছে, আমি অপেক্ষা করব। তাহলে কেন আই উইল ওয়েট হচ্ছে, কেউ কি বুঝিয়ে বলতে পারবেন একটু? এখানে বোঝা যাচ্ছে যে মিস্টার হাসান এখন দেখা যাচ্ছে যে বিজি আছে, এই কারণে পরের সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনাইট হলো। গুড, এই তো বুঝতে পেরেছেন যে এখন ব্যস্ত আছে, সো আমি অলরাইট ঠিক আছে, আই হ্যাভ টু ওয়েট অর আই উইল ওয়েট, আমাকে অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। সো নাম্বার 11-এ চলে আসলাম। 11, বি অ্যাবাউট টু, বি অ্যাবাউট টু, এটা একটা স্ট্রাকচার। বি অ্যাবাউট টু প্লাস বেস ফ্রম, বেস, বেস মানে কি? বেস মানে আসলে আমরা জানি যে বেস বলতে বোঝাচ্ছে, আপনারা জানেন সবাই যে বেস মানে ভিত্তি। ভার্বের 3টা ফর্ম আছে, আমি অলরেডি অনেকবার বলেছি ভার্বের 3টা ফর্ম বসবে। বি অ্যাবাউট টুর পরে সবসময় বেস ফর্ম বসবে। ক্যান অলসো বি ইউজ ফর দ্য ইমিডিয়েট ফিউচার, ইমিডিয়েট মানে তৎক্ষণাৎ ভবিষ্যতের জন্য আমরা এই স্ট্রাকচারটাও ব্যবহার করব। কোন স্ট্রাকচারটা? এই যে উপরে যে স্ট্রাকচারটা আছে এইটা, যেমন বি অ্যাবাউট টু প্লাস বেস ফর্ম। ফর এক্সাম্পল, লেটস গেট ইনটু দ্য ট্রেন, চলো ট্রেনে চলে যাই। ইটস অ্যাবাউট টু লিভ, প্রায় ট্রেনটি ছেড়ে দিবে, মানে চলো আমরা ট্রেনে উঠে পড়ি। ইটস অ্যাবাউট টু লিভ, এই যে ইটস অ্যাবাউট টু লিভ, প্রায় ট্রেনটি, অ্যাবাউট টু মানে কিন্তু প্রায়,
এই শুধু অ্যাবাউট টু মানে প্রায়, আমরা যে যে প্রায় বাংলায় বলি, হ্যাঁ, এই যে দেখবেন আমরা এই অ্যাবাউট টুকে নিয়ে আমি ট্রান্সলেটে দিয়ে দিলাম, translate.google.com বেঙ্গলি ইংলিশ, এই ইংলিশে দিয়ে অ্যাবাউট টু প্রায়, এই যে প্রায়, হ্যাঁ, ঘুমাতে আসছে, এই যে স্লিপ চলে আসছে, তো এই জন্য স্লিপ বাদ দিলাম, এই যে প্রায় বা সম্পর্কে, এরকম এই যে প্রায় সম্পর্কে এগুলি বোঝা যায়, প্রায় চলে যাচ্ছে, অ্যাবাউট টু লিভ, এই যে অ্যাবাউট টু লিভ প্রায় চলে যাচ্ছে। সো এইভাবে আমরা translate.google.com ইউজ করেও বুঝতে পারবো প্রত্যেকটি ওয়ার্ডের মিনিং। সো লেটস গেট ইন টু দ্য ট্রেন, ইটস অ্যাবাউট টু লিভ, প্রায় ছেড়ে দেবে, ডোন্ট গো আউট নাও, এখন বাইরে যাবে না, উই আর অ্যাবাউট টু হ্যাভ বা লাঞ্চ, আমরা আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে এসেছে, এখন বাইরে যাবে না। সো এই যে এখন বাইরে যাবে না, এটা কিন্তু ফিউচারে কিন্তু বোঝাচ্ছে। এই যে যাবে না বলতে কি বোঝাচ্ছে, যে সে যেতে পারে, একটু পরেও যেতে পারে, এই ধরনের এই যে ফিউচার বোঝাচ্ছে। বাট আমরা কি ইউজ করতেছি, ডাইরেক্ট শ্যাল বা উইল ব্যবহার না করে আমরা ইউজ করতেছি অ্যাবাউট টু। এখন বলতে পারেন স্যার এখানে বলেছেন বা ভাইয়া বলেছেন এখানে যে এখানে বি অ্যাবাউট টু, এখানে আছে ইজ অ্যাবাউট টু, আর অ্যাবাউট টু। অ্যাকচুয়ালি বি মানেই হচ্ছে এম অথবা ইজ অথবা ইজ, আর আরও দুইটা আছে, সেটা হলো পাস্টে ওয়াজ আর ওয়ার। এই। সো এই হলো বি এর মিনিং, বা বি দ্বারা আমরা এই পাঁচটাই মূলত বুঝাই, এম ইজ আর ওয়াজ ওয়ার। এরপরে তাহলে এই যে ইজ অ্যাবাউট টু আর অ্যাবাউট টু, এইটা দ্বারাও আমরা ফিউচার ইনডিফিনিট বুঝাই। ডাইরেক্ট সবসময় শ্যাল উইল ব্যবহার করেই যে ফিউচার ইনডিফিনিট লিখতে হবে, নাথিং লাইক দ্যাট। হ্যাঁ, এভাবেও আমরা কিন্তু ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার করতে পারি। ডোন্ট গো আউট নাও, উই আর অ্যাবাউট টু হ্যাভ লাঞ্চ। স্যার ওই যে হ্যাভটা কেন বসতো স্যার? ও ফাইন, থ্যাংক ইউ, ইন্টারেস্টিং কোশ্চেন। এটা অনেকেই আমি বলি নাই আসলে, দেখি মানে মনে পড়ে নাই, এটা আপনাদেরকে কনফিউশন তৈরি করতো। আসলে এইখানে এই হ্যাভটা আমরা যেমন দেখেছি যে হ্যাভ আর হচ্ছে হ্যাড, এই হ্যাজ আর একটা হচ্ছে হ্যাড, এরকম এই তিনটা আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি। যেমন প্রথম দুইটা প্রেজেন্ট পারফেক্টে আর পরেরটা পাস্ট পারফেক্টে, কিন্তু আমরা কিন্তু এখানে সেই অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ব্যবহার করি নাই। এইটা আমরা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করেছি। এই হ্যাভ দ্বারা বোঝাচ্ছে আমরা যখন কোনো কিছু খাই, কোনো কিছু পান করি, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি। সেই ক্ষেত্রে ড্রিঙ্ক, এই যে আমরা যেমন লাঞ্চ করব, এইভাবে কোনো কিছু নেওয়া পান করাকে আমরা হ্যাভ দিয়েও প্রকাশ করি। মানে এক একটা আপনারা ওই যে দেখছেন যে সিনোনিম, একটা ওয়ার্ডের অনেকগুলি সিনোনিম অথবা একটা দ্বারাই অনেক মিনিং বাংলায় থাকে, তেমনিভাবে হ্যাভটা কিন্তু আমরা ইউজ করি। হ্যাভ দ্বারা শুধুমাত্র যে, যেমন একটু আগে আমি ওইখানে দেখিয়েছিলাম যে হ্যাভ বেবি বলেছে, মানে বেবি জন্মদান করবে, তখন কিন্তু ওইটা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর অক্সিলারি ভার্ব হিসেবে এখানে না, এগুলি প্রিন্সিপাল ভার্ব। হ্যাভ মানে লাঞ্চ করা। স্যার যদি এখানে হ্যাভ না থাকে তাহলে কি স্যার সেন্টেন্সটা স্যার ভুল? অফকোর্স ভুল হবে, কারণ আমাদেরকে টু এর পরে প্রিন্সিপাল ভার্ব লিখতে হবে। আমি অলরেডি বলেছি যে অ্যাবাউট টুর পরে বেস ফর্ম লিখতে হবে। বেস ফর্ম মানে প্রিন্সিপাল ভার্বের মূল ফর্ম, মূল। আমাদের লাঞ্চটা হচ্ছে নাউন, লাঞ্চ কিন্তু নাউন, এটা কিন্তু ভার্ব না। সো আমাদেরকে এখানে হ্যাভ মানে ভার্ব লিখতেই হবে। আপনি ভার্ব না বলে হ্যাভ না বলে ইট বলেন, তাও লিখতে হবে। হ্যাঁ, উই আর অ্যাবাউট টু ইট লাঞ্চ, কিন্তু আমাদেরকে এখানে ভার্ব দেওয়া যায় স্যার, জি বলেন। টেক দেওয়া যাবে ইটের বদলে, হ্যাঁ, বা অফকোর্স হ্যাভের বদলে। ইট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, মোর অ্যাপ্রোপ্রিয়েট টু ইট, টেক ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট হেয়ার। থ্যাংক ইউ। সো এইভাবে আমাদের, জি ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে মোস্ট ওয়েলকাম। সো আমাদেরকে এখানে বুঝতে হবে টু এর পরে কিন্তু আমাদেরকে ভার্বের বেস ফর্মটা বসাইতে হবে অবশ্যই, কারণ না হলে সেই সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। হ্যাঁ, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব না। একটা সেন্টেন্সকে গঠন করার জন্য, স্ট্রাকচার দেওয়ার জন্য প্রথম যে জিনিসটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে ভার্ব।
আপনি সাবজেক্ট ছাড়া করতে পারবেন, আপনি অবজেক্ট ছাড়া করতে পারবেন, বাট ভার্ব ছাড়া সেন্টেন্স করতে পারবেন না, ভার্ব লাগবেই। সো এখানে তেমনিভাবে এই যে লিভ এটা ভার্ব আর পরের হ্যাভটা ভার্ব। তো দ্যাটস অল, থ্যাংক ইউ। হ্যাঁ, এভাবে না বুঝলে অবশ্যই কিন্তু কোশ্চেন করবেন। কোশ্চেন করলে আমাকে বলতে আরও ক্লিয়ার করে দিতে বা আপনাদেরকে বুঝতে আরও সহজ হবে, সুবিধা হবে, আপনাদের জন্যই ভালো আর কি, ইনশাল্লাহ। কোনো হেজিটেট ফিল করবেন না। সো এখন আমি নেক্সট ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ফিউচারের 2 নাম্বারটা চলে আসলাম। ফিউচারের 2 নাম্বার অর্থাৎ টোটাল টেন্সের 10 নাম্বার ফিউচার কন্টিনিউয়াস টেন্স জোর সংখ্যায়। আর আমি জোর সংখ্যায় বলেছিলাম যে জোর সংখ্যার টেন্সে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করব? ডেফিনেশনের মাধ্যমে সেটা বোঝা যাবে যে আমরা ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবো। হ্যাঁ, আমি আপনাদের এই 20টা ক্লাস শেষ না হওয়া পর্যন্ত ক্লাস করতেই থাকবো। তাহলে আমি ক্লাস করতেই থাকবো, আমি ক্লাস নিতেই থাকবো, আপনারা ইনশাল্লাহ সবাই প্রেজেন্ট থাকতেই থাকবেন। এই যে এই ধরনের সেন্টেন্স করতেই থাকবো মানে চলমান, ভবিষ্যতের চলমান। বাট এখানে কিন্তু কোনো সময় মেনশন করা নাই যে আমি এত দিন পর্যন্ত এত সময় পর্যন্ত এটা করতে থাকবো। সো যখন সময় মেনশন করা থাকবে না বাট ভবিষ্যতে চলমান থাকবে, তখন সেই সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারে লিখতে হবে। যেমন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, আমি বলেছিলাম যে শ্যাল বি উইল বি। শ্যাল শুধু SHALL, শ্যাল বি উইল বি, অর্থাৎ শ্যাল উইল থাকবে সঙ্গে বি এবং প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি থাকবে যেহেতু এইটা কন্টিনিউয়াস, প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার অলরেডি আমার মনে হয় আপনারা এটা খুব ইজিলি বুঝে গেছেন। সো এখানে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে এক্সাম্পল দিয়েছি, আই শ্যাল বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়তে থাকবো। উই শ্যাল বি ট্রাভেলিং অল নাইট, সারা রাত ভ্রমণ করতে থাকবো। আই শ্যাল বি প্লেয়িং টেনিস অল আফটারনুন, সারা বিকাল আমি টেনিস খেলতে থাকবো। সো এখানে কোনো কাজ করতে থাকবো, এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারে লিখতে হবে। আর সেই ক্ষেত্রে শ্যাল বা উইলের পরে আমাদেরকে বি ইউজ করতে হবে এবং যেহেতু শ্যাল বি উইল বি তাই তার প্রিন্সিপাল ভার্বের সঙ্গে প্রত্যেকটার সঙ্গে আইএনজি অ্যাড করতে হবে অবশ্যই। যদি আমরা বলি যে আই শ্যাল বি প্লে টেনিস অল আফটারনুন, ইটস টোটালি ইনকারেক্ট। আই শ্যাল বি প্লে হয় না, আই শ্যাল বি প্লেইং, দ্যাটস অল। ওকে, নেক্সট নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ আমি এই অ্যাফার্মেটিভ যেমন বুঝালাম এইভাবে এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি এই তিনটাকে, যে আই শ্যাল বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়তে থাকবো। সো সিম্পলি আপনারা জানেন যে অক্সিলারি ভার্বকে আমরা সেন্টেন্সের সামনে সাবজেক্টের সামনে যদি বসিয়ে দেই তাহলে সেই ক্ষেত্রে সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে যদি আমি এখানে শ্যালটাকে সাবজেক্টের সামনে, এই আই হচ্ছে সাবজেক্ট, তার সামনে বসিয়ে দেই তাহলে সেটা ইন্টারোগেটিভ হয়ে গেল। সো এটা আই থিঙ্ক অল ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আই শ্যাল বি রিডিং দ্য বুক, শ্যাল আই বি রিডিং দ্য বুক, আমি কি বইটি পড়তে থাকবো? আপনারা বলতে পারেন, এখানে কোশ্চেন করতে পারেন, স্যার এখানে যদি শ্যাল বি অক্সিলারি ভার্ব হয় তাহলে তো আমার ইন্টারোগেটিভ করার জন্য পুরো শ্যাল বিটাই এখানে আনার কথা, পুরো শ্যাল বি এখানে আনার কথা, বি এখানে থাকবে না, হওয়া উচিত শ্যাল বি আই রিডিং দ্য বুক। না, এটা হবে না, এটা ইনকারেক্ট। কারণ গত ক্লাসে কেউ একজন কোশ্চেন করেছিল যে স্যার ইন্টারোগেটিভ করার সময় হ্যাভ বিন থাকলে আমি কি করব? আমি বলেছিলাম যে হ্যাভ বিন থাকলে শুধুমাত্র হ্যাভটাকে সাবজেক্টের সামনে আনতে হবে আর বিনটা যেখানে ছিল সেখানেই থাকবে, সেটাকে সাবজেক্টের সামনে আনা যাবে না। তেমনিভাবে এখানেও শ্যাল বির শুধু শ্যাল, মেইন যতগুলি অংশই থাকুক এখানে, যেমন এর পরে আছে, আপনারা এই এখানকার স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন শ্যাল উইল, শ্যাল বি উইল বি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তারপরটায় শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। আমি যদি এইটাকে ইন্টারোগেটিভ করি তাহলে শ্যাল হ্যাভ বিন অর্থাৎ হ্যাভ বিনের জায়গায় থাকবে, শুধুমাত্র শ্যালটাকে আমরা সাবজেক্টের সামনে নিব, হ্যাভ বিন কখনোই আমরা সামনে নিব না, ওইটা সেখানে থাকবে। আসলে এখানকার মূল বিষয় ওটা যেটা সেটা হচ্ছে শ্যাল আর উইল,
এই ফিউচারে শ্যাল আর উইলকেই শুধু সামনে আনবো, আর এর সঙ্গে ওই টেন্সের স্ট্রাকচার করার জন্য যেগুলি আমাদের লাগতেছে সেগুলি আমরা কখনোই সাবজেক্টের সামনে আনবো না। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার। সো এই ক্ষেত্রে উই শ্যাল বি ট্রাভেলিং অ্যাট নাইট, আমরা সারা রাত ভ্রমণ করতে থাকবো, এটার ইন্টারোগেটিভ কী হবে কেউ একজন বলেন প্লিজ। তাহলে থার্ডটা হবে শ্যাল আই বি প্লেয়িং টেনিস অল আফটারনুন। এই মানে আমরা বিটাকে অবশ্যই সাবজেক্টের পরেই রাখবো। দ্যাটস গুড, ওকে। এবার আমি আসতেছি নেগেটিভ করার জন্য। তো আই শ্যাল বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়তে থাকবো ফিউচার কন্টিনিউয়াসে। তাহলে আমরা নেগেটিভ করব আমরা শুধুমাত্র নট ইউজ করে, নট। তাহলে আমরা লিখবো আই শ্যাল নট, নটটা শ্যালের পর, যেমন শ্যালকে সামনে আনতে হয় তেমনি শুধুমাত্র শ্যালের পরেই নট ব্যবহার করব। নট শ্যাল বি নট, হ্যাঁ, শ্যাল বির পরে নট হবে না, শুধু শ্যালের পরেই প্রথমটার পরেই নট ইউজ করব। যদি আমরা লিখি যে এটা পরেরটা উই শ্যাল বি ট্রাভেলিং অল নাইট, এটা যদি আমরা নেগেটিভ করি উই শ্যাল নট বি ট্রাভেলিং অল নাইট, অর্থাৎ নটটা কোথায় হচ্ছে শুধুমাত্র শ্যালের পরেই। যেমন পরেরটা হবে আই শ্যাল নট বি প্লেয়িং টেনিস অল আফটারনুন। সো আই থিঙ্ক অল আর ক্লিয়ার। সো এখন যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে এই সেন্টেন্সটা একজন বলেন দেখি। নেগেটিভ ইন্টারোগেটিভ এটা হবে শ্যাল আই নট বি রিডিং দ্য বুক। নেগেটিভ ইন্টারোগেটিভ মানে হচ্ছে নেগেটিভও থাকবে এবং ইন্টারোগেটিভও করতে হবে। সো আমরা শ্যাল বা উইল সাবজেক্টের সামনে বসাবো, আর যেহেতু নেগেটিভ করব তাহলে আমরা কি করব, নটটা সাবজেক্টের পরে বসাবো। অর্থাৎ এটা ছিল এরকম এটা ছিল এরকম আই শ্যাল বি রিডিং দ্য বুক, এটা নেগেটিভ হতো আই শ্যাল নট বি রিডিং দ্য বুক। সো নটের জায়গায় থাকবে, শ্যালটা শুধুমাত্র সামনে আসবে। যদি আমি এটাকে সংক্ষেপে এইভাবে লিখি, সংক্ষেপে ডাইরেক্ট যদি এইভাবে লিখি যে শ্যালের সঙ্গে এন অ্যাপোস্ট্রফি টি শ্যান্ট, তাহলে সেই ক্ষেত্রে এই নটটা এখানে আর লাগবে না। ক্লিয়ার? এভাবে কি লেখা যাবে স্যার? হ্যাঁ, অফকোর্স এইটা বরং মডার্ন ইংলিশে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বেশি কারেক্ট, এটাই ভালো। হ্যাঁ, আমরা এভাবেই লিখব যে শ্যান্ট, আমরা এখানে লিখব সেমভাবে আগেরটার মতোই এ এন অ্যাপোস্ট্রফি শ্যান্ট, আমাকে আলাদাভাবে আর ওই নটটা পরে দিতে হবে না। এটাই বেশি কারেক্ট এবং এটাই মডার্ন ইংলিশে ইউজ করা হয়। আই শ্যাল বি প্লেয়িং, সো শ্যাল আমাদের এখানে আনতে হবে, আর ডাবল এল বাদ দিয়ে অবশ্যই এন অ্যাপোস্ট্রফি টি আমরা দিলেই এটা আমাদের একসঙ্গে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। আর অবশ্যই ইন্টারোগেটিভ যেহেতু শেষে আমরা কোশ্চেন মার্ক দিয়ে দিব, ফুল স্টপ না দিয়ে। এই বলেন এখানে কোনো সমস্যা বা বোঝার কোনো বিষয় থাকলে বলেন। না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সো সাম স্পেশাল ওয়ার্ডস, ওই বলেছিলাম কিছু স্পেশাল ওয়ার্ডস, যেমন নেক্সট উইক, এটা কিন্তু আমরা নেক্সট উইক নেক্সট ইয়ার কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিটেও ইউজ করেছিলাম, বলেছিলাম যে আমরা কিছু স্পেসিফিক ওয়ার্ড আমরা ইউজ করলে সেটা সেই সেন্টেন্সে লিখব। কিন্তু নেক্সট উইক নেক্সট ইয়ার দ্বারাও আমরা বোঝাচ্ছি এমন একটা চলমান ঘটনা যেটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করব। ফর এক্সাম্পল, পরের সপ্তাহ থেকে সে ইভিনিংয়ে কাজ করবে। হাবিব উইল বি ডুইং দিস মিলিটারি সার্ভিস নেক্সট ইয়ার, আগামী বছর থেকে হাবিব এই মিলিটারি জব বা সার্ভিস বা চাকরি করতে থাকবে। সো করতে থাকবে আগামী বছর থেকে, আগামী বছর থেকে, আগামী বছর পর্যন্ত কিন্তু না, আগামী বছর থেকে করবে। সো করতে থাকবে, এই কারণে এটা আমরা ফিউচার কন্টিনিউয়াসে লিখব। এইবার নিয়ার ফিউচার, ওই যে আমার এক ভাই প্রশ্ন করেছিল যে নিয়ার ফিউচার অদূর ভবিষ্যতে কি হবে, হি উইল বি কামিং টু আস অ্যাগেইন সুন, এইটা সে দাঁড়াচ্ছে যে হি উইল বি কামিং টু আস অ্যাগেইন সুন, সে শীঘ্রই আমাদের মাঝে, আমাদের সাথে, আমাদের কাছে চলে আসবে, চলে আসতে থাকবে। সো এইটা ফিউচার কন্টিনিউয়াস, কিন্তু আমি বলেছিলাম কিন্তু যে ইনডিফিনিট হবে, অর্থাৎ নিয়ার ফিউচার বলতে যেটা বোঝায় যে অদূর ভবিষ্যতের, অদূর ভবিষ্যৎ যেটা, সেটা ওই যে অ্যামিজার দিয়ে যেটা আমি বোঝাচ্ছি যে আমি আগামী মাসে বাড়িতে যাচ্ছি, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট কিন্তু ফিউচার কন্টিনিউয়াসে লেখা যায়।
তেমনিভাবে আমরা এটা চলমান ঘটনার ক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াসে লিখব। যেমন আই শ্যাল বি সিং আহমেদ দিস ইভিনিং, এই সন্ধ্যায় আমি আহমেদকে দেখতে থাকব, এটা। তারপরে নাম্বার 3, হি শ্যাল বি হ্যাভিং সাপার ইন অ্যাবাউট 20 মিনিটস, হ্যাঁ। সো ডোন্ট গো আউট, ওই যে আগের এক্সাম্পলে বলেছিলাম যে এই দেখেন, এই যে হ্যাভিং, এই হ্যাভিং এখানে খাওয়া অর্থে বোঝাচ্ছে যে আই শ্যাল বি হ্যাভিং সাপার ইন অ্যাবাউট 20 মিনিটস, মানে প্রায় 20 মিনিটের মধ্যে আমরা রাতের খাবার খাবো। সো অ্যাবাউট মানে প্রায়, অ্যাবাউট 20 মিনিটস প্রায় 20 মিনিটের মধ্যে, ইন মানে মধ্যে, প্রায় 20 মিনিটের মধ্যে আমরা রাতের খাবার খাবো বা গ্রহণ করব। সো এখানে যেহেতু শ্যাল বি কন্টিনিউয়াস টেন্স, তাই তার ভার্বের সঙ্গে হ্যাভ, তার সঙ্গে আইএনজি হ্যাভিং হয়েছে। সো এটা হ্যাভিং, হ্যাভ প্রিন্সিপাল ভার্ব। ইন এ ফিউ মিনিটস দ্য চেয়ারম্যান অফ দ্য মিটিং উইল বি অ্যারাইভিং, মানে কিছু সময়ের মধ্যে আমাদের এই চেয়ারম্যান মিটিংয়ে উপস্থিত হতে থাকবে। সো এখানে ভবিষ্যতে চলমান ঘটনা। নেক্সট ফিউচার পারফেক্ট টেন্সে আমরা চলে আসলাম। ফিউচার পারফেক্ট টেন্স আসলে ব্যবহার খুবই কম আমাদের প্র্যাকটিক্যাল ডে টু ডে লাইফে। ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার নাই বললেই চলে, জাস্ট আমাদের স্ট্রাকচার এবং এক্সাম্পলটা জানা দরকার। এই অল্প একটুর মধ্যে, সময়ের মধ্যে এটা শেষ হয়ে যাবে। সো খুব কম বেসিক বিষয় এখানে। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব আমি বলেছি শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। তারপরে প্রিন্সিপাল ভার্ব থাকবে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ আমি অলরেডি বলেছি যে ফিউচার পারফেক্ট টেন্স এটা ফিউচারের 3 নাম্বার। সো প্রিন্সিপাল ভার্বেরও 3 নাম্বার। সি, স, সিন, ডু, ডিড, ডান, ডান হবে এখানে, সিন হবে এখানে, অর্থাৎ 3 নাম্বার ফর্ম হতে হবে। ফর এক্সাম্পল উই শ্যাল হ্যাভ গন টু দ্য স্টেশন, আমরা স্টেশনে যাব, বিফোর দ্য ট্রেন উইল অ্যারাইভ, ট্রেন উপস্থিত হওয়ার পূর্বে। বিফোর মানে পূর্বে, হ্যাঁ। আমি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সেও এরকম এক্সাম্পল বলেছিলাম। অতীতের যেরকম ভবিষ্যতেরও এখানে সেম, যে ট্রেন উপস্থিত হওয়ার পূর্বে আমরা স্টেশনে পৌঁছাবো বা যাব। ফাদার উইল হ্যাভ ডাইড, বাবা মারা যাবে, বিফোর হি উইল রিটার্ন হোম অ্যাব্রয়েড, সো বিদেশ থেকে ফিরে আসার পূর্বে। হিজ ফাদার উইল হ্যাভ ডাইড, হি রিটার্নস ফ্রম অ্যাব্রয়েড, সে বাড়িতে ফিরে আসার পূর্বে। সো এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে খুব সুন্দর ভালোভাবে, সেটা হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন এখানে এইটাই ফিউচার ইনডিফিনিট, এইটাই প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ ফিউচার পারফেক্টে যদি আমাদের এক পাশে যদি ফিউচার পারফেক্ট থাকে, এই বিফোরের পূর্বে আপনারা খেয়াল করলে দেখবেন যে ফিউচার পারফেক্ট আছে, তারপরে আমরা ফিউচার ইনডিফিনিট ব্যবহার করেছি। সেমভাবে কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিটও ব্যবহার করতে পারবো, প্রেজেন্ট ইনডিফিনিটও ব্যবহার করতে পারবো। ফিউচার ইনডিফিনিটি যে ব্যবহার করতে হবে এমন কথা নেই। ফিউচার ইনডিফিনিটও কারেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিটও কারেক্ট যখন তার পাশে বিফোরের আগে ফিউচার পারফেক্ট থাকবে। অর্থাৎ ফিউচার পারফেক্টের পরে আমরা ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ফাইন। ওকে, ফিউচার পারফেক্টে এটা খুবই বহুল ব্যবহৃত। বাই টাইম, বাই দ্য টাইম, বাই দ্য 10, হ্যাঁ, মানে 10 তারিখের মধ্যে, এই ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলি ব্যবহার করলে আমরা ফিউচার পারফেক্টে ওই স্ট্রাকচারগুলি লিখি। আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 o'clock, হ্যাঁ, আমি 5টার মধ্যে কাজটি কমপ্লিট করে থাকবো। বাই দিস টাইম নেক্সট ইয়ার, আগামী বছর এই সময়ের মধ্যে হাবিব উইল হ্যাভ টেকেন দিস ইউনিভার্সিটি ডিগ্রি, হাবিব ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে থাকবে। আই শ্যাল হ্যাভ রিড দ্য মেজর ওয়ার্কস অফ নজরুল বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, এই বছরের শেষের মধ্যে আমি নজরুলের সকল বড় বড় যে লেখাগুলি আছে আমি পড়ে থাকবো। বাই দ্য এন্ড অফ দ্য নেক্সট ইয়ার হি উইল হ্যাভ বিন ইন লন্ডন ফর 5 years, হ্যাঁ, এই সময়ের মধ্যে সে লন্ডনে 5 বছর হয়ে থাকবে, মানে 5 বছর হবে তার থাকা। নেক্সট ডিসেম্বর বাংলাদেশ উইল হ্যাভ অ্যাটেইন 35 years অফ ইন্ডিপেন্ডেন্স, আগামী বছর 35 বছর হবে বাংলাদেশের স্বাধীনতা দিবসের। এটা জাস্ট ফর এক্সাম্পল, অবশ্যই 35 না, অনেক বেশি।
সো এটা এখানে জাস্ট ফর এক্সাম্পল, আই শ্যাল হ্যাভ রিচ চিটগং বাই টুমোরো, আগামীকালের মধ্যে আমি চিটংয়ে থাকবো। সো এই ক্ষেত্রে আমরা বাই এই সময়ের মধ্যে যখন কিছু বোঝাই যে এই সময়ের মধ্যে, এই মাসের মধ্যে, এই ধরনের ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্টে সেই স্ট্রাকচারটা লিখে এক্সপ্রেস করব, এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, নেক্সট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ফিউচারের 4 নাম্বার। কখন আমরা এটা ইউজ করব? যখন ভবিষ্যতে কোনো সময় ধরে কাজ চলমান থাকবে। সো এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল হ্যাভ বিন, আগেরটাই ছিল শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ কী ছিল? শ্যাল হ্যাভ, আর এখানে যোগ হয়েছে বিন। প্রত্যেক পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু বিন যোগ হয়। সো এখানে শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আর প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি, প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস, আমি অলওয়েজ বলেছি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওই টেন্সের 4 নাম্বারটায় অবশ্যই ফর বা সিন্স এবং সময়ের উল্লেখ থাকবে। ফর এক্সাম্পল, শ্যাল হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর হাফ অ্যান আওয়ার বিফোর আই শ্যাল হেল্প, আই শ্যাল হেল্প, অর্থাৎ আমি সাহায্য করার পূর্বে আধা ঘন্টা ধরে লিখতে থাকব। হি উইল হ্যাভ বিন লার্নিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স, সে 2 বছর ধরে শিখতে থাকবে। বিফোর হি উইল গেট এ সার্টিফিকেট, সে সার্টিফিকেট পাওয়ার পূর্ব থেকে। সো হি শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। আনটিল ইউ উইল কাম, তুমি না আসা পর্যন্ত। এটাও কিন্তু ওই রকম বোঝাচ্ছে যে কোন সময় পর্যন্ত সে এটা করতে থাকবে, আনটিল ইউ উইল কাম, তোমার না আসা পর্যন্ত। সো এটা এখানে একটা সময়ের উল্লেখ আছে, যদিও ফর বা সিন্স নাই। দ্য বার্ডস উইল হ্যাভ বিন চিরপিং ফর এ টাইম বিফোর ইট ডাউনস, অর্থাৎ পাখিরা কিচিরমিচির করতে থাকবে। ফর এ টাইম, একটা এ টাইম, ফরের পর এ টাইম, একটা সময় পর্যন্ত। বিফোর ইট ডাউনস, এটা ভেঙে পড়া পর্যন্ত, মানে পাখির যে গাছে যে ডালে বসেছিল এটা ভেঙে পড়া পর্যন্ত সে এটা কিচিরমিচির করতে থাকবে। সো এই যে আমি বলেছি যে ইট ডাউনস, অর্থাৎ আমরা যে সবসময় এরপরে ফিউচার ইনডিফিনিটিভ ব্যবহার করব, যেমন আই শ্যাল হেল্প, তা কিন্তু না। এরপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটও ব্যবহার করতে পারি ফিউচারের সঙ্গে, এটা হলো একটা বিষয়। সো এই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর এক্সাম্পল। কোনো নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতে থাকবে, তখন আমরা এইটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে লিখব। আর আমরা অলরেডি গত দুদিন আলোচনা করেছি যে পিরিয়ড অফ টাইম অ্যান্ড পয়েন্ট অফ টাইম কখন ইউজ করব, অর্থাৎ কখন ফর আর কখন সিন্স, আপনারা অবশ্যই দেখেছেন। এবং এখন একটু জাস্ট 1 মিনিট আমি একটু বলে নেই যে ফর 3 আওয়ার্স আই শ্যাল হ্যাভ বিন টকিং উইথ ইউ, আমি আপনার সাথে কথা বলতে থাকবো ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে। অর সিন্স ইভিনিং, সন্ধ্যা পর্যন্ত কথা বলতে থাকবো। সো এখানে হ্যাঁ স্যার, ওই যে পিরিয়ড অফ টাইম, এর বাংলা অর্থটা কি স্যার? আচ্ছা, পিরিয়ড অফ টাইম মানে একটি ব্যাপক সময়, ব্যাপক, বাংলায় আমরা যেমন ব্যাপক বলি, তো এখানে পিরিয়ড অফ টাইম আমরা ব্যাপক সময় বুঝাই, মানে কতক্ষণ। এই ব্যাপক মানে একটা মাঝখানে একটা নির্দিষ্ট মানে সময়ের কালকে বোঝায়। হ্যাঁ, ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে, কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট সময় বোঝায়। পয়েন্ট মানে একদম নির্দিষ্ট, টু দ্য পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়। সিন্স ইভিনিং, যেমন আমি যদি বলতে থাকি যে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলতে থাকবো, তাহলে এটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বোঝায়, একদম কালকে কখন পর্যন্ত। বাট আমি যদি বলি 3 ঘন্টা ধরে কথা বলতে থাকবো, কিন্তু ওই টাইমটা নির্দিষ্ট পয়েন্ট বোঝায় না, ব্যাপক কতটা সময় এইটা বোঝায়, কতটা। হ্যাঁ, কখন গিয়ে সেটা অ্যাপ্রোপ্রিয়েট 3 ঘন্টা শেষ হবে এই টাইমটা কিন্তু বোঝা যায় না, সেই ক্ষেত্রে আমরা ফর ইউজ করব। আর যখন একটা নির্দিষ্ট টাইম আমরা একদম এক্স্যাক্টলি কখন টু দ্য পয়েন্ট বুঝাবো, তখন আমরা সিন্স ব্যবহার করব। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ।
তো সে স্যার, যদি এমন থাকে যে 3 AM পর্যন্ত বা 4 AM পর্যন্ত, PM পর্যন্ত এমন যদি থাকে, তাহলে কি সিন্স বসবে? অবশ্যই তখন আসলে সিন্স বসে। আমরা যদি এটা বুঝাই 3 AM, অর্থাৎ আমরা বুঝাচ্ছি কিন্তু একদম এক্স্যাক্ট ওই টাইমটা বুঝাচ্ছি, হ্যাঁ, বা 3 PM ওই টাইমটাকে বোঝাচ্ছে, এই সন্ধ্যার মতো। হ্যাঁ, 3 কিন্তু দুপুর বোঝাচ্ছে। আমি সন্ধ্যা যদি বলে দেই তাহলে 7 বললে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা সিন্স বসাবো, নট ফর। ভালো কোশ্চেন করছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা দ্বারা আমরা একদম এক্স্যাক্টলি ওই টাইমটাকেই বুঝাই, টু দ্য পয়েন্ট বুঝাই, পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, তেমনিভাবে আমরা যদি 2 দিন বলি তাহলে কিন্তু স্পেসিফিক কোন 2 দিন, কখন শুরু কখন শেষ বোঝা যায় না। বাট ফ্রাইডে বললে অবশ্যই বোঝা যায়। আজকে স্যাটারডে, আমরা ফ্রাইডেতে আমরা এই পর্যন্ত কথা বলতে থাকবো, সো নেক্সট আরও 6 দিন কথা বলতে থাকবো। বাট আমরা যদি 2 দিন বলি, তার আজকেও বলতেছি 2 দিন, কালকেও আমি সেম সেন্টেন্স ডকুমেন্ট দেখে, পেপার দেখে, কোথাও রিটেন ডকুমেন্ট দেখে বলবো 2 দিন, অর্থাৎ কখন শুরু কখন শেষ বোঝা যাচ্ছে না। 1 মাস বললেও সেম। তেমনিভাবে আমরা সিন্স এপ্রিল, সিন্স মানে যে কোনো মান্থ, হ্যাঁ, এনি মান্থ। সো তেমনিভাবে ফর 11 ইয়ার্স, আমি বলতেছি 11 বছর ধরে আমি টিচিংয়ে আছি, আবার বলতেছি এখন বলতেছি আমি আমি 2021 সালেও বলবো। কোনো রিটেন ডকুমেন্ট যদি আমি লিখে থাকি, কেউ একজন পড়ে বলবে ও উনি 11 বছর ধরে আছে। বাট এক্স্যাক্ট টাইম কবে শুরু কখন শেষ এটাই কিন্তু নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বোঝা যাচ্ছে না। বাট সিন্স 2009 বললে, আমি এই 20 সালে যদি বলি 9 থেকে করি, 2009 থেকে, তাহলে কিন্তু 11 বছর বোঝা যায়। আবার 21 সালে গিয়ে কেউ যদি পরে আমার রিটেন ডকুমেন্ট দেখে যে সে সিন্স 2009 থেকে টিচিং দিচ্ছে, সো 21 সালে কিন্তু গিয়ে দাঁড়াবে এটা 12 বছর। সো এই ক্ষেত্রে আমরা পয়েন্ট অফ টাইমটা, স্পেসিফিক টাইম, পয়েন্ট টু দ্য পয়েন্ট টাইমটা বোঝা যায়, সেই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। আর যখন বোঝা যায় না কখন শুরু কখন শেষ, তখন আমরা ফর ব্যবহার করব। ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ।